আমাদের দেশের অভিভাবকদের মধ্যে এক ধরনের আনহেলদি কম্পিটিশন আছে। সেটা হলো যে ছেলে মেয়েদের যে কোনো মূল্যে অনেক ভালো ফলাফল তারা প্রত্যাশা করেন। এই যে সমাজে যে একটা অশুভ প্রতিযোগিতা, যে কার ছেলে এ প্লাস পেল, গোল্ডেন এ প্লাস পেল, এই মানসিকতা থেকে প্রত্যেক অভিভাবকের বের হয়ে আসতে হবে। 2027 সালের মধ্যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জেম কোনো শিক্ষার্থীকে করতে হবে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সারা দেশের কার্যক্রমের বাইরে 6টা দেশে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি যে একটা বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি এই জাতীয় সংসদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়টি তিনি প্রতিষ্ঠা করেন, এবং এই বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই তার গৌরবময় অগ্রযাত্রার 34 বছর অতিক্রম করেছে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে একটা অংশ যারা আমাদের নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, নানা আর্থসামাজিক সংকটের কারণে যারা নিয়মিত পাঠ গ্রহণ করতে পারেন নাই, সেই প্রান্তিক পেশাজীবী বিভিন্ন জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক শিক্ষার লক্ষ্য নিয়ে দূরশিক্ষণের মাধ্যমে তাদের শিক্ষা প্রদানের জন্য প্রাক বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাটি নিশ্চিত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 34 বছরের এই অগ্রযাত্রায় এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কলেবর সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক সেন্টার আছে, আঞ্চলিক অফিস আছে, এবং এর সাথে এই মুহূর্তে 63টি আমাদের উপ আঞ্চলিক সেন্টার আছে, এবং 1.5 সহস্রাধিক স্টাডি সেন্টারের মধ্য দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি, এইচএসসি, তারপরে ব্যাচেলর, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি এবং এর সাথে বিভিন্ন ডিপ্লোমা কোর্স প্রদান করে থাকে। এবং এখানে 3.5 লক্ষাধিক শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এনরোলড শিক্ষার্থী হিসাবে তারা এখানে পাঠদান গ্রহণ করছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আগেই বলেছি যে এটি একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। উপাচার্য হিসাবে আমার প্রথম যে দায়িত্বটি হচ্ছে সেই দায়িত্বটি হচ্ছে যে চলমান যে শিক্ষা কার্যক্রম আছে সেই শিক্ষা কার্যক্রমটি শুধু অব্যাহত রাখা না, এটিকে গতিশীল করা, এবং একই সাথে যে সমস্ত শিক্ষা কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছে সেই পরিচালিত শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর একটা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এবং আমরা 21শ শতাব্দীর একটা ভিন্ন একটা প্রতিযোগিতামূলক বিশ্বে এখন বসবাস করছি। সেই বিশ্বে এখন কেবলমাত্র কোয়ান্টিটি না, কোয়ালিটির উপর এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি যে একটা দেশের টেকসই উন্নয়নের জন্য, একটা দেশকে জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্রে রূপান্তর করার জন্য যেটা বর্তমান সরকারের অঙ্গীকারও, সেটার জন্য প্রয়োজন হচ্ছে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা। এখন আমার উপাচার্য হিসাবে প্রথম লক্ষ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে চলমান আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো অব্যাহত রাখা এবং এর সাথে এই প্রোগ্রামগুলোর মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত শুরু হয়ে যেত একটা দূরশিক্ষণ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, এবং সেইটাকে সামনে রেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন বা দূরশিক্ষণ যেটি আছে সেটার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা খুবই সমৃদ্ধ মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই মিডিয়া সেন্টার এটি আমরা মনে করি যে এটা উন্নত বিশ্বের যে কোনো মিডিয়া সেন্টারের সাথে তুলনীয় একটা মিডিয়া সেন্টার আছে। তবে দুঃখজনক হলো সত্য যে আমাদের এই মিডিয়া সেন্টারের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা আমরা পুরোপুরি আমাদের দূরশিক্ষণের ক্ষেত্রে বা অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত সেটাকে কাজে লাগাতে পারিনি। তো আমি ইতিমধ্যেই আমাদের মিডিয়া সেন্টারের যারা দায়িত্বশীল, বিশেষ করে যিনি পরিচালক আছেন, তার সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে এবং সেইখানে আমাদের যে আমার পূর্বসূরি উপাচার্য আছেন তার সময়ে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটার আধুনিকায়নের জন্য আমাদের একটা নতুন কিছু যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগও সেখানে নেওয়া হয়েছে, সেটা বোধহয় এখন টেন্ডার পর্যায়ে আছে। সর্বোপরি আমরা একসময় এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিডিয়া সেন্টারে যে সমস্ত প্রোগ্রামগুলো রেকর্ড করা হতো সেটা বিটিভির মাধ্যমেও প্রচার করা হতো, কিন্তু ইতিমধ্যেই আমার পূর্বসূরি উপাচার্যের সময়ে আলোচনাটি শুরু হয়েছে এবং মিডিয়া সেন্টার থেকে একটা প্রস্তাবনা গতকালও আমার কাছে উপস্থাপন করা হয়েছে যে আমরা এখন এই বিটিভিতে একটা স্লট ক্রয় করে আমাদের এই অনুষ্ঠান প্রচারের চেয়ে আমাদের একটা 24 ঘন্টার আইপি
টিভির আমাদের সেইটার একটা লাইসেন্স নিয়ে আমরা সেটা যদি সম্প্রচার করি তাহলে এটা আমাদের ব্যয় সাশ্রয়ও হবে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য যারা আছেন 24 ঘন্টা যদি তারা সেটি মানে এইখান থেকে এই কন্টেন্টগুলো যদি আমরা সেখানে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য এটি উপকার হবে এবং সর্বোপরি আমাদের যে ডিস্টেন্স লার্নিংয়ের যে মূল উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাও কিন্তু আমাদের সফল হবে এবং আমরা সেইখানে কিছু একটা এইভাবেও আমরা চিন্তা করছি যে মোবাইল অ্যাপের মাধ্যমেও যেন শিক্ষার্থীরা ডাউনলোডেবল কন্টেন্ট আমরা সেখানে দেওয়ার জন্য এবং সেটার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন তারা তাদের সময় সুবিধা অনুযায়ী ডাউনলোড করেও আমাদের সেই কন্টেন্টগুলো তারা ব্যবহার করতে পারেন এটার মধ্য দিয়ে করতে চান। তো ফলে আমরা এটা নিয়েও একটা চিন্তা করছি এবং আমাদের মিডিয়া সেন্টারের সক্ষমতাটাকে পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের দূরশিক্ষণের যে মূল উদ্দেশ্য সেটা ফলপ্রসূ করার জন্য ইতিমধ্যেই আমরা এটি কাজ হচ্ছে এবং আমার সাথেও এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বড় সংকটগুলো ছিল সেই সংকটগুলোর মধ্যে একটা সংকট হচ্ছে সেশন জ্যাম। সেখানে যেহেতু আমাদের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা মূলত শুক্র এবং শনিবারে ক্লাসগুলো আমাদের যে টিউটোরিয়াল সেন্টারগুলো আছে স্টাডি সেন্টারগুলোতে হয় সেগুলো এবং যেহেতু আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বা পেশাজীবীদের মধ্যে যারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ পায় না, কর্মজীবনের ফাঁকে ফাঁকে যারা এই সুযোগটা গ্রহণ করেন, তো তাদের এই পড়াশোনাটার মধ্যে আমাদের যে বড় সংকটের জায়গাটা ছিল সেই সংকটের জায়গাটা আমি যে শুনেছি সেটা হলো একটা সেশন জ্যাম। এবং আমি এইখানে উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আগে আমি চ্যান্সেলর কর্তৃক মনোনীত একাডেমিক কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলাম। তো একাডেমিক কাউন্সিলে আমরা এই বোধহয় 6-7 মাস আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ব্যাচেলর্স যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে সেশন জ্যামের এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে। তো সেইখানে আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম হিসাবে 2টা ব্যাচকে মার্জ করে দেওয়া হয়েছিল এবং 2টো ব্যাচকে মার্জ করে দিয়ে আমরা এই সেশন জ্যামটা মানে হ্রাস করার চেষ্টা করেছিলাম। আর আমাকে গতকাল আমাদের পরীক্ষা যে আমাদের কন্ট্রোলার অফ এক্সাম যে আমাদের সেকশন আছে তাদের সাথেও আমাদের একটা মিটিং ছিল এবং এটা মূলত আমাদের উপাচার্য শিক্ষা যিনি আছেন তিনি এটাকেও দেখাশোনা করেন, তার সাথেও আমাদের একটা মিটিং ছিল এবং সেইখানে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেশন জ্যামের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এই কার্যক্রমগুলো চলতো ম্যানুয়ালি, কিন্তু আমার ইমিডিয়েট পাস্ট উপাচার্য তিনি এখানে আমাদের পরীক্ষা সেকশনের এই ম্যানুয়াল কার্যক্রম থেকে এটা অটোমেশনের জন্য আমাদের এখানে একজন চুক্তিভিত্তিক আইসিটি এক্সপার্ট নিয়োগ দেওয়া হয়েছে 2 বছরের জন্য এবং তিনি ইতিমধ্যেই এবং তার তত্ত্বাবধানে আইসিটির যে আমাদের টিম আছে সেই টিমটা আমাদের ম্যানুয়াল এই যে পরীক্ষা কার্যক্রমের পরিবর্তে একটা অটোমেশন ডিজিটাল মানে এটা ট্রান্সফরমেশনের জন্য তারা কাজ করছেন। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যেই আমাদের 2017 থেকে আমাদের ফলাফলের ক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলো এখানে ছিল, না পরীক্ষার্থীদের নাম সংশোধন, নানা ধরনের ফলাফল সংশোধনের যে জটিলতা ছিল, 8,500 অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল। এই গত কয়েকদিনে এইগুলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অটোমেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এইগুলো সম্পন্ন করা হয়েছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে এবং আমরা গতকাল নিশ্চিত হয়েছি যে আমাদের এখন যে কার্যক্রম যেভাবে চলছে 2027 সালের মধ্যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জ্যাম কোনো শিক্ষার্থীকে মানে করতে হবে না। এবং আমি উপাচার্য হিসাবে এটি আমার একটা ফার্স্ট প্রায়োরিটি যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রাণ স্পন্দন হলো শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়েই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূলত পরিচালিত হয়। তো আমি একজন উপাচার্য হিসাবে, একজন শিক্ষক হিসাবে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি শিক্ষকতা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা দায়িত্ব পালন করেছি, ডিন হিসাবে আমরা এখানেও আমাদের কিছু ক্র্যাশ প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের যে 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের যে সেশন জ্যাম সেটা থেকে তাদের উত্তরণের জন্য কিছু দায়িত্ব আমরা পালন করেছিলাম, সেই অভিজ্ঞতাটাও আমার এখানে আছে। তো আমরা এইগুলো মিলিয়েই আমরা চাই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যেই তারা যে পর্যায়ে এসেছেন, অটোমেশন যে প্রক্রিয়াটা তারা সম্পাদন করছেন সেটাকে আরেকটু গতিশীল করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে সেশন জ্যামের যে একটা দুর্বিষহ যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা তাদেরকে বের করে এনে নিয়ে একটা চলমান শিক্ষা পদ্ধতির মধ্য দিয়েই তাদেরকে আমরা
রাখার জন্য চেষ্টা করছি, এবং এই ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সহ আমাদের আঞ্চলিক কেন্দ্রগুলো, তারপরে উপ আঞ্চলিক কেন্দ্রগুলো, তারাও সার্বিকভাবে এটি কাজ করছেন। এবং আমাদের বিশেষ করে স্টুডেন্ট সাপোর্ট সেন্টার যেটা, সার্ভিস সেন্টার যেটা আছে, তারাও এটা ব্যাপারে কাজ করছেন। বাংলাদেশে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশে যে এখন যে সরকার দায়িত্বশীল আছেন, তাদের জাতির কাছে কিন্তু একটা অঙ্গীকার আছে, সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন এবং নিড বেসড এডুকেশন, এগুলোর ব্যাপারে তাদের একটা আছে। সর্বোপরি তারা একটা জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছে। এবং এই কার্যক্রমগুলো বাস্তবায়নের সাথে শুধু শিক্ষা না, মানসম্পন্ন শিক্ষার একটা গুরুত্ব, মানে পূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে। এখন ধরেন শিক্ষার সম্প্রসারণ হয়েছে। বিগত সরকারের শাসনামলে আপনারা দেখেছেন যে বিগত সরকারের সময়ে যে যেন তেন রকমের পরীক্ষা নিয়ে পাশের হার বৃদ্ধির মধ্য দিয়ে এক ধরনের কৃত্রিম ফলাফল তৈরি করার মধ্য দিয়ে এক ধরনের কৃতিত্ব জাহির করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এসেই আমরা দেখলাম যে আমাদের ফলাফলে যেটা আগে ছিল উল্লম্পন থেকে উল্টো দিকে সেটা ঘটে গেছে। এবং আমি একটা লাস্ট এইচএসসি পরীক্ষার পর আমি একটা টেলিভিশনের সাথে যখন বলা হলো যে ফলাফল বিপর্যয়ের কারণ কি, আমি বলেছি যে ফলাফল বিপর্যয় না, বরং এটি আমাদের বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটাই হলো সঠিক ফলাফল। এখন আমরা যেটা দেখেছি যে আপনি এক ধরনের এই যে কৃত্রিম ফলাফল বা তৈরির মধ্য দিয়ে আপনি শিক্ষার্থীদেরকে এক ধরনের সমাজের বোঝা হিসাবে তৈরি করেন। তো আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে মনে করি যে সার্টিফিকেট সর্বস্ব, পরীক্ষা সর্বস্ব, পড়াশোনার বাইরে যেও আসলে আপনি যদি দক্ষ মানব সম্পদ হিসাবে কাউকে গড়ে তুলতে চান, তাহলে তার মধ্যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা অসুবিধা হলো যে এখানে যারা পড়াশোনা করতে আসেন তারা হচ্ছেন সমাজের এমন একটা শ্রেণী যাদের প্রাতিষ্ঠানিক পড়ার কোনো সুযোগ নেই আর্থসামাজিক নানা সংকটের কারণে। ফলে তাদের ব্যাপারে আমরা একটা সহজলভ্য শিক্ষা তাদের জন্য উপহার দিতে চাই। তার মানে এই নয় যে তাদেরকে যেন তেনভাবে একটা সার্টিফিকেট দিয়ে দিতে হবে, এই নীতিতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক যে পাঠ্য এবং কারিকুলাম ভিত্তিক যে আপনার পাঠ্য উপকরণ আছে, পাঠ উপকরণগুলো আছে, বইগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আমি মনে করি যে এটি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে সেগুলো করা হয়। শিক্ষার্থীদের হাতে যদি আপনি এই পাঠ উপকরণগুলো যথাসময়ে যদি আপনি পৌঁছাতে পারেন, এটাও এক ধরনের সংকট আছে, আমি জানি যে এক ধরনের সংকট আছে, সেইগুলো সংকটগুলো উত্তরণ করে যদি পাঠ উপকরণগুলো যদি আপনি যথাসময়ে তাদের মধ্যে দিতে পারেন, টিউটোরিয়াল সেন্টারগুলোর যদি মনিটরিংয়ের মাধ্যমে সেইখানে তাদের যে ক্লাসগুলো হওয়ার কথা থাকে সেই ক্লাসগুলো যদি নিশ্চিত করা যায়, পরীক্ষা পদ্ধতিটা যদি আমরা একটু মনিটর করি এবং সেখানে শিক্ষার্থীদের যে গেলে কোনোভাবে পাশ করে যাওয়ার জন্য যদি আমরা সহযোগী শক্তি হিসাবে যদি নিজেদেরকে ব্যবহার না করি, তাহলে আমি মনে করি যে একটা গুণগত শিক্ষা এখানে নিশ্চিত করা যাবে। এইখানে যারা শিক্ষার্থীরা আছেন বেশিরভাগই কিন্তু কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকেন। তারা যদি এইখানে তাদের এই পড়াশোনাটা করেন, তাদের কর্মক্ষেত্রের স্কিলটা তাদের ডেভেলপ হয় এবং সেই কারণে আমরা মনে করি যে তাদের এই স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের একটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করা এটা একেবারে সময়ের দাবি। এটা একটা বৈশ্বিক চাহিদাও আছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে আপনার শিক্ষার মধ্য দিয়ে, এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সেই দায়িত্বটা পালন করতে হবে। শিক্ষার্থীদের সেই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকল্পনা, কারিকুলাম সেট আপ, সেগুলো ওইভাবেই গঠন করতে হবে এবং এই ব্যাপারে আমি বদ্ধপরিকর। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সারা দেশের কার্যক্রমের বাইরে 6টা দেশে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই 6টি দেশের মধ্যে মূলত আমাদের দেশের যারা শ্রমশক্তি আমাদের যেখানে আছে সেই শ্রমশক্তি নির্ভর এলাকাগুলোতেই আমাদের প্রায়োরিটি দিয়ে সেইগুলো করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, এই সমস্ত দেশে, সাউথ কোরিয়াতে আছে আমাদের, সাউথ কোরিয়াতে আছে এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সেখানেও আমাদের আলোচনার মধ্যে আছে। অর্থাৎ আমাদের জনশক্তি যেখানে বেশি কার্যকর আছে বা যেখানে বেশি কাজ করছে তারা, এবং তাদের পড়াশোনাটা কিন্তু পুরোটাই আমাদের ডিস্টেন্স লার্নিংয়ের মধ্য দিয়ে হয় এবং
সেটা আমার যতদূর জানি আমি, সেটা হলো যে আমাদের যে ওইখানকার কনসুলেট অফিস এবং আমাদের যে অ্যাম্বাসি যেগুলো আছে তাদের মাধ্যমেই কিন্তু তাদের কার্যক্রম, তাদের ইনটেক, তাদের এনরোলমেন্ট, তাদের পরীক্ষা কার্যক্রম সেগুলো হয়। তো আমি শুনেছি যে আমাদের ওইখানে যে পরীক্ষা কার্যক্রম যেগুলো হয়, আমাদের বিদেশে খুব বেশি সংখ্যক শিক্ষার্থী নেই। আমাদের যে এসএসসি প্রোগ্রাম সামনে, সেখানে বোধহয় 1000 খানেক শিক্ষার্থী, 1200 শিক্ষার্থী সেখানে তারা পরীক্ষার্থী আছে, ইন্টারমিডিয়েটে সেখানে আছে। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে অন্য জায়গায়, এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের আসলে প্রমোশনাল ওয়ার্কটা সেইভাবে হয় না, যে শিক্ষার্থীদের আকর্ষণ করে তাদেরকে এখানে করা। সেই যেহেতু আমাদের নিজস্ব কোনো প্রতিনিধি এখানে নাই, আমরা যেটুকু করি প্রত্যেকটাই হলো আমাদের অ্যাম্বাসির মাধ্যমে। তো সেই অ্যাম্বাসিগুলোর মানে আগ্রহের উপর বা তাদের তৎপরতার উপরেও কিন্তু অনেকটা, তাদের সহযোগিতার উপর অনেকটা নির্ভর করে। তো মাননীয় মন্ত্রী মহোদয় কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন, শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি সেইখান থেকে আমাকে টেলিফোনে কথাও বলেছিলেন, এবং সিঙ্গাপুরকে আমাদের একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার হিসাবে রূপান্তরিত করার জন্য বা একটা স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করার জন্য, কেননা আমাদের অদক্ষ শ্রমিকের বা আমাদের স্বল্প শিক্ষিত শ্রমিকের একটা বড় বাজার হলো আমাদের সিঙ্গাপুর, এবং আরেকটা বাজার হলো আমাদের মালয়েশিয়া। তো এগুলো নিয়েও এখন কাজ করা হচ্ছে। আমাদের এটাকে সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য আমাদের বোধহয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা ওভারসিজ উইংও আছে সেখানে, কিন্তু আমি যতদূর শুনেছি যে ওভারসিজ উইংটাও ওইভাবে কার্যকর, খুব বেশি যে কাজ করতে পারছে তারা না। তো আমি এটাও পরিকল্পনা করেছি, আমি খোঁজ নিয়েছি যে ওভারসিজ উইং আছে। ওভারসিজ উইংয়ের একজন সহকারী পরিচালকের সাথে আমি কথাও বলেছি যে এটাকেও আমরা যেন একটু স্ট্রেনথেন করে আমাদের যে বিদেশে যেখানে শ্রমিকরা আছে, আমাদের কিছু প্রমোশনাল ওয়ার্কের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের তৎপরতা এটা চালানো দরকার। এবং এটা কিন্তু আমাদের যে আপনি জানেন যে আমাদের অদক্ষ স্বল্প শিক্ষিত শ্রমিক যারা যায়, তারা কিন্তু ওইখানে যে আমাদের যে কষ্টসাধ্য কাজগুলোই তারা করেন। এবং আমাদের প্রতিযোগিতার মধ্যে দেখবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী নেপাল থেকে যারা আসেন, ফিলিপাইন থেকে যারা আসেন, তাদের এক ধরনের ভাষাগত দক্ষতা থাকে, সেগুলোর মধ্য দিয়ে হয়। এবং আমাদের এই কার্যক্রমগুলো নিশ 1, 2, 3 এইভাবে আমাদের আছে। এবং আমরা সম্প্রতি যেটা জেনেছি যে দেশের বাইরেও, মানে দেশের ভেতরেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যারা, বিশেষ করে যারা আমাদের সেনাবাহিনীর যে জাতিসংঘের যে মিশনে যায়, তাদেরও আমাদের একটা কি বলে যে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একটা এমইউ তৈরি হয়েছে। আমরা কিন্তু সেখানে তাদেরকে এই সহযোগিতাটা আমরা দিচ্ছি। আরও অন্য প্রতিষ্ঠানের সাথেও আমাদের এই ধরনের সহযোগিতা আছে। একসময় আমাদের প্রোগ্রামগুলোতে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামে আরও নাকি বেশি শিক্ষার্থী ছিল, কিন্তু নানা কারণে আমাদের এই শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে আমরা শুনেছি আর কি। আর আমাদের এই শিক্ষার্থীর যেটা আছে, আমাদের যে সক্ষমতা আছে, সে বিশ্ববিদ্যালয়ের যে সক্ষমতা, আমি বলেছি যে আমাদের 12টি আঞ্চলিক কেন্দ্রের বাইরে আমাদের এখন এই মুহূর্তে 63টি উপ আঞ্চলিক কেন্দ্র আমাদের সারা দেশে কাজ করছে, বিভিন্ন জেলাতে কাজ করছে, এবং আমাদের 1500-এর বেশি স্টাডি সেন্টার আছে। এবং এই স্টাডি সেন্টারগুলোর যে আমাদের সক্ষমতা, আমাদের যে টিউটরের সংখ্যা, আমাদের যে লজিস্টিক আছে, তাতে কিন্তু আমরা এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামগুলোতে আমরা আরও শিক্ষার্থীকে আমরা সেবা দিতে পারি আর কি। তো আমাদের সেই প্রচেষ্টাটাও আছে, এবং আমার আগেই যিনি উপাচার্য ছিলেন তার সময়ও সেই কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো যেহেতু এটা আমরা একটা ডিস্টেন্স লার্নিংয়ের মধ্যে দিয়ে আমাদের এটি হয়, ফলে আমাদের এই সংখ্যাটা খুব বেশি এটা বলা যাবে না। আগে সেই সংখ্যা নাকি আরও বেশি ছিল আর কি। আপনি একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ইতিমধ্যেই একটা আইসিটি উইংয়ে একজন আইসিটি বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমাদের এই ভর্তি কার্যক্রম, তাদের অর্থ জমা, এই কার্যক্রমগুলো করার জন্য ইতিমধ্যেই কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ দু একটা হয়ে গেছে। এবং আমরা শিক্ষার্থীরা আগে যে উপ আঞ্চলিক কেন্দ্রগুলোতে সরাসরি গিয়ে তাদের অর্থ দেওয়া হতো, এখানেও আমরা সোনালী সেবার মাধ্যমে অর্থ জমা দেওয়া, তারপরে তাদের ভর্তির জন্য যে কার্যক্রমগুলো সেখানে অনলাইনে করা, কোনো অভিযোগগুলো অনলাইনে করা, যদি তাদের কোনো কিছু থাকে, আমরা সব কার্যক্রমগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করছি। ফলাফলটা আমরা যেখানে আগে ম্যানুয়ালি স্ক্যান করে করা হতো, সেইগুলো এখন আমাদের সফটওয়্যারের মাধ্যমে একজন মানে শিক্ষক তিনি যেন সরাসরি নাম্বারটা ইনপুট দিতে পারেন, সেই ধরনের কার্যক্রম আমাদের চলছে।
ফলে এই অটোমেশন কার্যক্রমটা যদি আমাদের সম্পন্ন হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের ভর্তি, ফলাফল, ইভেন তাদের যে সার্টিফিকেট প্রাপ্তি, সব কিছুই কিন্তু, বিশেষ করে তাদের যে ট্রান্সক্রিপ্টার ব্যাপারে আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক সহজসাধ্য হয়ে যাবে। কিন্তু এইটুকু মানে যে এগুলো তাদেরকে অনেক রকমের ভোগান্তি ছিল, এবং এই ভোগান্তির কারণে অনেকের মধ্যে হতাশাও তৈরি হয়েছে, অনেকে আবার ঝরেও পড়েছে। তো আমরা এই ভোগান্তিগুলোকে কাটিয়ে তুলে এগুলোকে সহজলভ্য করার জন্য, সহজ করার জন্য ইতিমধ্যেই আমাদের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেইগুলো কার্যক্রম চলছে আর কি। এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের শিক্ষা কার্যক্রম চলছে। একটা ব্লেন্ডিং এডুকেশন মেথড আমরা এখন সেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং কিছু অন ক্যাম্পাস ডিগ্রি আমাদের দেওয়া হচ্ছে, এবং এগুলো ব্যাচেলর অনার্স সহ কিছু ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে। যেমন আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন, বোধহয় ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন একটা আছে, আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের আছে, আমাদের সেখানে আরও আছে স্কুল অফ ল, হ্যাঁ, তারপরে আরও কয়েকটা সাবজেক্টেও সেখানে আমাদের আছে, বিবিএ, এমবিএ আছে, যেগুলো অন ক্যাম্পাস। এবং এই যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেগুলো ল্যাব ফ্যাসিলিটিসের দরকার, সেই ল্যাব ফ্যাসিলিটিসগুলোর জন্য আমাদের মূল ক্যাম্পাস যেখানে আছে, সেই মূল ক্যাম্পাসে কিন্তু তাদের জন্য ল্যাব আছে, এবং তাদের সেখানে ল্যাব ফ্যাসিলিটিস যেগুলো আছে সেই ল্যাবগুলোতে তারা সেখানে কাজ করেন, এবং সেখানে আমাদের প্রয়োজনের তুলনায় খুব বেশি নেই, কিন্তু একেবারে আমাদের কমনই ল্যাব ফ্যাসিলিটিসগুলো তারা এখানে করছেন। এবং আমরা এই ল্যাব ফ্যাসিলিটিসগুলোকে সম্প্রসারণের জন্য আরও চেষ্টা করছি। আমরা একটা নতুন ভবনে, আমাদের এখানে একটা নতুন ভবন আছে, সেই ভবনের নিচতলাতে আমাদের ল্যাবগুলোকে আরেকটু সুপরিসর স্থানে স্থানান্তরিত করার জন্য আগের উপাচার্যের সময় আমাদের ট্রেজারারের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি এই কাজগুলো করেছেন, এবং আমরা সেখানে সুপরিসর স্থানে ল্যাবগুলো স্থানান্তর করার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত হয়েছে, আমাকে অবহিত করা হয়েছে। ফলে এই কাজগুলোর জন্য আমাদের যে ধরনের সুবিধা দরকার, সেই সুবিধাগুলো আমাদের এখানে আছে। এবং ইতিমধ্যেই আমাদের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আমাদের মূল ক্যাম্পাসে একটা 20 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের জন্য আমাদের প্রজেক্ট এটা সাবমিট করা হয়েছে, এবং এটা এখন বিবেচনার প্রক্রিয়ার মধ্যে আছে। এই কাজগুলো ইতিমধ্যেই করা হয়েছে, যেহেতু এখন আমরা একটা ব্লেন্ডিং মেথডের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের নিড বেজ এডুকেশনের জন্য যে ধরনের শিক্ষা কার্যক্রমগুলো দরকার সেগুলো আমাদের কিছু অন ক্যাম্পাস। এবং আপনি আরও জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যেই আমাদের ওইখানে একটা ইনস্টিটিউট অফ আইভেট, যেটা আমরা বলছি যে ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, সেটাও কিন্তু আমাদের অলরেডি সেখানে প্রতিষ্ঠার জন্য আমাদের বিওজি থেকে সেটা অনুমোদন হয়েছে, এবং সেখানে একজন ডিরেক্টরও নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের ট্রেজারার যিনি আছেন তিনি ডিরেক্টর হিসাবে, এবং 3টা মানে কোর্স ওপেন করার জন্য আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ সেখানে চলছে। তাছাড়াও তো 7টা স্কুল, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলোকে ফ্যাকাল্টি বলি, সেখানে 7টা স্কুল আছে আমাদের। সেই স্কুলের অধীনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, কোর্স, ট্রেনিং, তারপরে ডিপ্লোমা, সেই কার্যক্রমগুলো আমাদের চলছে। দেখুন, আমাদের বাংলাদেশে আমরা যেটা আমাদের কাছে এখন বলা হয়ে থাকে যে আমরা একটা বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বিশ্বে এখন বসবাস করছি। প্রতিদিনই আমাদের টেকনিক্যাল এডুকেশনের ডিমান্ড তৈরি হচ্ছে, এবং উন্নত বিশ্বের, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আপনি যদি লক্ষ্য করেন, সেখানে কোনো দেশে আপনার টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের শিক্ষার্থীর সংখ্যা সেখানে 40% মতো চলে গেছে, কিন্তু আমাদের দেশে এখনও জেনারেল এডুকেশনটা পপুলার, আর টেকনিক্যাল এডুকেশনটা এখনও আমাদের দেশে সেই রকম জনপ্রিয়তা এখনও পায়নি। আমাদের দেশে টেকনিক্যাল এডুকেশনের শিক্ষার্থীর সংখ্যা সেটা অফিসিয়ালি বলা হয় যে 14%, কিন্তু অনেকেই মনে করেন যে কার্যত এই সংখ্যাটা আরেকটু কম হতে পারে। এবং আপনি দেখেন যে আমার দেশে এখন পর্যন্ত আমাদের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আছে, ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে আছে, আমাদের দেশের সঙ্গতি সম্পন্ন পরিবারের সন্তানদেরকে কিন্তু সেইখানে পাঠানো হয় না। ফলে এই যে শ্রমবাজারের জন্য উপযোগী যে মানব সম্পদ তৈরি করার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা কন্ট্রিবিউট করতে পারে, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো এখনও আমাদের দেশে ডেভেলপ করে নাই, এবং এই শিক্ষাটা এখনও জনপ্রিয়তা লাভ করে নাই। একজন শিক্ষার্থীর একটা টার্গেট থাকে বিশ্ববিদ্যালয়ে এসে পড়বে, এবং বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে তার একটা ভর্তি হতে পারলেও হলো।
ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বাভাবিক প্রবণতা, এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলো আছে, যেহেতু শিক্ষা কেবলমাত্র বাজার চাহিদাকে রেখেই শিক্ষা না, এগুলোরও গুরুত্ব আছে, কিন্তু আপনাকে প্রয়োজনটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমার কোন প্রয়োজনটা বেশি। এবং এই কারণেই আপনি দেখবেন যে বর্তমান সরকারের যে যারা এখন সরকারে আছে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেইখানে নির্বাচনী ইশতেহারের মধ্যে কিন্তু তারা ভোকেশনাল ট্রেনিং এডুকেশন মানে টেকনিক্যাল এডুকেশন সেটার কথা বলেছেন, এবং এমন একটা জনগোষ্ঠী তারা তৈরি করতে পারছেন যে তারা তাদের শিক্ষাটা যেন যদি সম্পন্নও না করতে পারে, কিন্তু প্রাথমিক এবং মানে মাধ্যমিক পর্যায়ে এমন একটা শিক্ষা তাদেরকে দিতে পারেন যে শিক্ষা তাদের কর্মজীবনে সহায়ক হতে পারে। এই ধরনের চেষ্টা করা হচ্ছে। আমরা যদি রাষ্ট্রের পলিসিগত দিক থেকে এটা যদি ইমপ্লিমেন্টেশন করতে পারি, তাহলে আমাদের দেশে যে প্রতি বছর জব মার্কেটে একটা বড় বেকার তৈরি হচ্ছে বা প্রতিযোগিতায় নামছে, যাদের কোনো সরাসরি স্কিল তৈরি হচ্ছে না, সেটা কমে আসবে। এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইদানিং তাদের যে সমস্ত কোর্সগুলো নতুন করে বা যে সমস্ত প্রোগ্রামগুলো তারা গ্রহণ করেছেন, সেই প্রোগ্রামগুলোর সাথে প্রয়োজনীয় মানব সম্পদ, স্কিল ম্যান পাওয়ার তৈরির, এটাকে বিশেষভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ দুইটা, একটা হলো যে বিদ্যমান জ্ঞানের বিকাশ ঘটানো এবং নতুন জ্ঞান সৃষ্টি। এটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব। বিদ্যমান জ্ঞানের বিকাশ ঘটাবেন আপনি, যে জ্ঞানটা আছে সেটা চর্চার মধ্য দিয়ে এটাকে নার্সার করে আপনি এটাকে বিকশিত করবেন। কিন্তু নতুন জ্ঞান যদি আপনি সৃষ্টি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে গবেষণার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই গবেষণার দিকে যেতে হবে এবং গবেষণার একটা অনুকূল পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। আনফর্চুনেটলি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যদি বলি, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার অনুকূল কোনো পরিবেশ নাই। এক, গবেষণার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো আমাদের এখানে নেই। এবং বিদেশে এই গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে ফান্ডগুলো, সেই ফান্ডগুলো কেবলমাত্র সরকারের কাছ থেকে আসে এমনটা না, সেখানে প্রাইভেট পাবলিক একটা পার্টনারশিপ থাকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এটাও কিন্তু আমাদের কনসেপ্ট এখনও ডেভেলপ করে নাই। কিছু কিছু এখন শুরু হয়েছে, কিন্তু আপনি যদি গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ড দরকার, কোয়ালিটি গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ড দরকার, সেই ফান্ডগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায় না। আমি কয়েকদিন আগে জাতীয় জাদুঘরের, আমি ট্রাস্টি বোর্ডের একজন সদস্য, সেখানে যে এইবার আমাদের জাতীয় জাদুঘরের যে আমি প্রস্তাবিত বাজেট যেখানে দেখলাম, সেখানে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবিত বাজেটের ইয়েটা আসছে, সেখানে অনেকগুলো খাত আছে। জাতীয় জাদুঘর সেটাও কিন্তু একটা গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু আমি দেখলাম যে গবেষণার যে খাতটি আছে সেখানে শূন্য শূন্য শূন্য। আমাদের দেশে এখনও গবেষণাকে, এটা যে একটা বড় ইনভেস্টমেন্ট, এইটা আমাদের দেশে এখনও ধারণাটা এখনও গ্রো করে নেই। ফলে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যে বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দর ক্ষেত্রে আপনি দেখবেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে সেবা খাতের কথা আছে, কিন্তু গবেষণা খাতে সেই ধরনের হয় না। মোট বাজেটের 3 থেকে 5% আমাদের সেটা হয় না। কিন্তু আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়কে মানে যদি জাতিকে মানে মূল কন্ট্রিবিউট করতে হয়, তাহলে সেখানে গবেষণার কোনো বিকল্প নেই। ফলে আমি মনে করি যে মৌলিক গবেষণার দিকে বিশ্ববিদ্যালয়গুলোকে, এবং আমি একটা সোসাইটিতে, এশিয়াটিক সোসাইটি, সেখানে আপনি যে গবেষণাগুলো হয় সরকারের কাছ থেকে আমরা যে অনুদান পাই, সেটার বাইরে কিন্তু বহু মানুষের কিন্তু মানে কন্ট্রিবিউশন আছে। এশিয়াটিক সোসাইটিতে এই মুহূর্তে 51টা ট্রাস্ট ফান্ড চলে, এবং এই 51টা ট্রাস্ট ফান্ড তৈরি করেছে এই দেশের মানে আপনি বদান্য বিদ্যুৎসাহী ব্যক্তিরা, তাদের অর্থে সেখানে কিন্তু কাজ চলছে। এবং এশিয়াটিক সোসাইটিতে কাজ বন্ধ হয় না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে সেখানে মানুষ তার আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছে, মানুষ তাকে সহযোগিতা করে। এবং আপনি বাংলাদেশের আপনি দেখেন যে বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করিয়েছে, আপনি যেগুলোর মধ্যে আপনি ইন্টেলেকচুয়ালের মধ্যে একটা বাংলাপিডিয়া, এই কাজটা কিন্তু এশিয়াটিক সোসাইটি করেছে। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করার জন্য গবেষণা খাতে সরকারকে এবং আমাদের দেশে যারা মানে সামর্থ্যবান ব্যক্তি আছেন তারাও এখানে এগিয়ে আসা দরকার। বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই আছে, আপনি অক্সফোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড দেখেন, সেখানে অ্যালামনাইদের ডোনেশন এটা হলো তাদের একটা বড় ইনকাম সোর্স। তো আমাদের দেশেও যদি সেইভাবে আকৃষ্ট করা যায় তাহলে এটা হতে পারে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের আমি গিয়ে দেখেছি যে সেখানে গবেষণার জন্য আমাদের গবেষণার ফল বের হয় কোথার মধ্যে দিয়ে,
জার্নালের মধ্যে সেই জার্নালগুলোই নিয়মিত প্রকাশিত হচ্ছে না। তো অলরেডি আমি জার্নালের সাথে যারা সংশ্লিষ্ট স্কুলগুলো আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি যে তাদের গবেষণালব্ধ যে ফলাফল সেখানে প্রকাশিত হওয়ার জন্য জার্নালগুলো নিয়মিত প্রকাশ করতে হবে, অর্থাৎ মৌলিক গবেষণার কোনো বিকল্প নেই। আমি শিক্ষার্থী, অভিভাবক এবং আমি নিজেও কিন্তু একজন অভিভাবক। আমার মেয়েও আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি একজন অভিভাবক হিসাবে আমি প্রথম কথা বলতে চাই যে আমাদের দেশের অভিভাবকদের মধ্যে এক ধরনের আনহেলদি কম্পিটিশান আছে। সেটা হলো যে ছেলে মেয়েদের যে কোনো মূল্যে অনেক ভালো ফলাফল তারা প্রত্যাশা করেন। ভালো ফলাফলের চেয়ে ভালো পড়াশোনা জানা, এইটার ব্যাপারে তাদের আগ্রহ আমাদের কম। তো এই যে সমাজে যে একটা অশুভ প্রতিযোগিতা, যে কার ছেলে A+ পেলো, গোল্ডেন A+ পেলো, এই মানসিকতা থেকে প্রত্যেক অভিভাবকের বের হয়ে আসতে হবে এবং এইটি প্রাপ্তির জন্য আমার সন্তানের জন্য কিন্তু আমি অন্যায় সুবিধা নিশ্চিত করে দিচ্ছি, এই মানসিকতা থেকে প্রত্যেক অভিভাবকের বের হয়ে আসা দরকার এবং পরীক্ষার্থীদেরও এই ধারণার মধ্য থেকে বের হয়ে আসা দরকার যে আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে সাধারণ ফলাফল করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়ে সেখানে ভালো ফলাফল করছেন, আবার অনেকে আউটস্ট্যান্ডিং রেজাল্ট, কোথাও ভর্তিই হতে পারছেন না। তো আমরা মনে করি যে প্রত্যেক অভিভাবক এবং তাদের এই ব্যাপারে যত্নশীল হওয়া উচিত যে তার ছেলের ফাউন্ডেশনটা যেন ভালো হয়। এই ব্যাপারে ভালো ফলাফলের চেয়ে ফাউন্ডেশন, ফলাফলের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু এর চেয়েও যেন তার শিক্ষার যে ফাউন্ডেশনটা যেন তার ভালো হয়, এই ব্যাপারে তারা যত্নবান হবেন।